সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তারপরেও কি করার, একটু সাবধানতা অবলম্বন করতেই হবে আমাদেরকে। তো যাক, তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ। আমার মনে হয় তোমরা সরল সমীকরণ সম্পর্কে একটা বিশদ ধারণা মোটামুটি পেয়েছ। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিষয়ে অবশ্যই কিছু ধারণা পেয়েছ। তারই ধারাবাহিকতায় আমরা আজকের যে টপিক নির্বাচন করেছি তা হচ্ছে সরল সমীকরণ। আর আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ তারিক আজিজ, সহকারী শিক্ষক, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চড়াঙ্গা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে। আর আমি যে টপিকসটা আলোচনা করবো এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস, কারণ জীবনের সমীকরণ কিন্তু এখান থেকেই শুরু। তাই তোমরা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবে, কেমন? তো আমি সবার আগে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো সমীকরণ কি আর সরল সমীকরণ কি। তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ জেনেছো যে সমীকরণ এবং সরল সমীকরণ এবং বাস্তব সমস্যা নিয়ে গঠিত সমীকরণের সমাধান। এখানে আমাদের সপ্তম শ্রেণীতে তার থেকে একটু ভিন্নতা আছে, সেটা হলো সমীকরণ, সরল সমীকরণ এবং বাস্তব সমস্যা নিয়ে আলোচনা, পাশাপাশি একটা লেখচিত্র, অর্থাৎ যেটা আমরা গ্রাফ বলি, গ্রাফের সমাধান করার একটা নতুন পদ্ধতি তোমাদের এখানে সপ্তম শ্রেণী থেকে আছে। তো যাক, আমি তোমাদের পূর্বপাঠের একটা আলোচনা বলতে চাচ্ছি যে যোগের এবং গুণের বিনিময় বিধি। তোমরা নিশ্চয়ই এই কথাটা শুনেছো যে যোগ এবং গুণের বিনিময় বিধিটা কি? বিনিময় করা হচ্ছে এই যে আমি তোমাকে কিছু একটা দেবো, তুমি আমাকে কিছু দিবে, এরকম একটা কথা দিয়ে আমরা বুঝি যে বিনিময়। সেই ক্ষেত্রে তোমরা খেয়াল করো, এবি যদি যে কোনো মানের জন্য, অর্থাৎ যে কোনো মান বলতে আমরা বাস্তব জগতের যে কোনো সংখ্যাকে চিন্তা করতে পারি, তার জন্য আমরা বলছি যে এ আর বি দুটি সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে ওই সংখ্যার যে যোগফলটা পাবো, আমরা যদি বি কে এর সাথে যোগ করি ঠিক যোগফলটা একই থাকে। অর্থাৎ এ যোগ বি যা হবে, বি যোগ এ তাই হবে। তাহলে আমার এখানে প্রথম ছিল এ, তারপরে বি, এখানে এসে প্রথমে বি, তারপরে এ। তার মানে বিনিময়টা হচ্ছে জাস্ট তার চলকের অবস্থান পরিবর্তন করা, কিন্তু যোগফল বা সমষ্টি একই থাকবে। ঠিক এমনিভাবে যদি আমি বলি এ গুণ বি বা বি গুণ এ, একই কথা। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, আমি 4 যোগ 5 লিখি আবার 5 যোগ 4 লিখি, উত্তরটা কিন্তু 9 হবে। ঠিক আছে? ঠিক এমনিভাবে আমরা এই মানের ক্ষেত্রেও যদি এরকম চিন্তা করি, 5 গুণ 6 লিখি আর 6 গুণ 5 লিখি, তাও কিন্তু 30 হবে। তাই আমরা এটাকে বলছি বিনিময় বিধি। তার মানে বিনিময়ের ক্ষেত্রে মানটা একই থাকবে। আরেকটা হচ্ছে গুণের বন্টন বিধি। তোমরা নিশ্চয়ই এটাও জেনেছো। গুণের বন্টন বিধি হচ্ছে যে এবিসি যে কোনো মানের জন্য, অর্থাৎ ঠিক সেই বাস্তব মানের জন্যই, দেখো বি প্লাস সি, তার সাথে আমি এ কে গুণ করি, অর্থাৎ এ বন্টন করে দেওয়া। তার মানে এই এ হচ্ছে বি এর সাথে যাবে একবার, এ সি এর সাথে যাবে, অর্থাৎ এটাকে বি এবং সি এর সাথে বন্টন করে দেওয়া হচ্ছে। তাই এ বি যোগ এসি, বা এ প্লাস বি এর সাথে সি বন্টন করে দেওয়া, অর্থাৎ এসি প্লাস বিসি। তাহলে নিশ্চয়ই আমার মনে হয় এই বন্টন বিধি এবং বিনিময় বিধি সম্পর্কে তোমার একটা মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আসি সমীকরণ আসলে জিনিসটা কি। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি লিখলাম x + 10 = 12। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা সমীকরণ। কেন বলছি? প্রথমত একটা জিনিস খেয়াল করো, আমাদের একটি অজানা চলক আছে, একটা প্রক্রিয়া চিহ্ন আছে, একটা সমান চিহ্ন আছে।
এবং কিছু সংখ্যা আছে। অর্থাৎ সমান চিহ্ন থাকার কারণে আমাদের বাম পাশ এবং ডান পাশ দুটো পক্ষ তৈরি হয়ে গেছে, তাই আমরা এটাকে সমীকরণ বলছি। তাহলে তোমরা সমীকরণের ধারণাটা অনেক ক্লিয়ার হলে যে সমীকরণ কাকে বলে এই সংজ্ঞাটাই যদি আমি বলি এবার, যে অজানা চলক, কিছু প্রক্রিয়া চিহ্ন এবং কিছু সংখ্যা, আর সবচেয়ে মূল বিষয় তার ভিতরে একটা সমান চিহ্ন থাকতে হবে। এইগুলো থাকলে যে খোলা বাক্য অর্থাৎ সংগঠিত যে খোলা বাক্য সৃষ্টি হয় বা তৈরি হয় সেটাকে আমরা সমীকরণ বলছি। এখন সমীকরণের সংজ্ঞা থেকে আমরা এখন বলবো যে সরল সমীকরণটা কি। সরল সমীকরণটা নিশ্চয়ই বুঝতে পারবে, চলকের ঘাত যদি 1 হয় তাহলে সেটাকে আমরা সরল সমীকরণ বলছি। নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পেরেছো, এখানে চলকটা কিন্তু x, তাহলে x এর ঘাত বলতে পাওয়ার, আমরা পাওয়ারটাকে বলছি x এর ঘাত বলতে পাওয়ার। এই পাওয়ারটা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা সরল সমীকরণ বলছি। চলক 1 হোক বা 2 হোক, দুইটি হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চলকের ঘাত হতে হবে 1। অর্থাৎ আমরা এই ধরনের কিছু সমীকরণের উদাহরণ দেখাতে পারি, যেমন x + 5 = 7, x + y = 10, x + 4 = y + 5, x + y + 5 = 0। এগুলো সবই সমীকরণ এবং সরল সমীকরণ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম যে সরল সমীকরণের ক্ষেত্রে ঘাত যেহেতু 1 বলেছি, তার মানে তার সমাধান করলে তার মূল পাবে 1টি। অর্থাৎ একটা সমীকরণকে যদি সমাধান করার পরে তার মূল যদি 1টি হয়, এই মূলটাকে বলা হয় বীজ ওই সমীকরণের। আমরা এখান থেকে আরেকটা কথা বলতে পারি, শুদ্ধি পরীক্ষায় একটা কথা আনতে পারি, সেটা হলো যে সমাধান করার পরে যে বীজটা পাবো বা মূলটা পাবো, ওই মূল যদি ওই সমীকরণের বাম পাশে বা ডান পাশে বসালে যদি বাম এবং ডানের মানটা সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সমীকরণটি সিদ্ধ হয়েছে, অর্থাৎ সমীকরণের বীজটি সঠিক হয়েছে। ঠিক আছে? তাহলে আমার মনে হয় তোমরা এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেলে। সমীকরণ, সরল সমীকরণ এবং সরল সমীকরণের বীজ বা মূল, সেই মানটা সঠিক হলো কিনা তাও যাচাই করা সম্ভব। ঠিক আছে? তো এবার আমরা যাই আজকের মূল যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো টপিকটির পক্ষান্তর বিধি, যোগের বা গুণের বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি। আমরা মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আরেকটু বলে রাখি, আমাদের 4টা স্বতঃসিদ্ধ নিয়ম আছে। কয়টি? 4টি। একটা হচ্ছে যে আমরা জানি যে কোনো সমীকরণের উভয় পাশে যদি একই সংখ্যা যোগ করি, তাহলে সমীকরণের সমাধানকৃত মান উভয় পাশে সমান থাকে। এটাকে বলা হয় যোগের স্বতঃসিদ্ধ নিয়ম। যেমন তোমাদেরকে আমি বোঝাই, যে খেয়াল করো, আমি 4 = 4 বলতে পারি। এখন এই 4-এর সাথে যদি আমি 2, এদিকেও 2 দিই, তাহলে হয় 6 = 6। খেয়াল করো, প্রথম তো ছিল 4 = 4, কিন্তু 4-এর সাথে যখন একই সংখ্যা যোগ করেছি তখন দেখো 6 = 6 এসেছে। তাহলে কি পরবর্তী যে সমাধানটা সেটা কি সমান থাকলে উভয় পক্ষে? তাই এটাকে বলছে আমরা যোগের বিধি, মানে যোগের স্বতঃসিদ্ধ নীতি। এরপরে আসি আমরা বিয়োগের স্বতঃসিদ্ধ নিয়ম। সেটা হলো যে ঠিক এমনিভাবেই যদি আমরা কোনো সমীকরণের উভয় পাশে একই সংখ্যা বিয়োগ করি, তাহলে সমীকরণের সমাধানকৃত মানটি উভয় পাশে সমান থাকে। তারপরে আছে গুণের স্বতঃসিদ্ধ নিয়ম। সেটা হলো যে ওই একইভাবে যদি একই সংখ্যাকে উভয় পাশে আমরা গুণ করি, তাহলে সমাধানকৃত মানটি অবশ্যই সমান থাকবে। ঠিক এমনিভাবে ভাগের স্বতঃসিদ্ধ নিয়মটি দেখো, যে যেমন আমি বলি 4 = 4, এখন 4কে আমি 2 দিয়ে ভাগ দিলাম, একই সংখ্যাতে ভাগ দিচ্ছি, তাহলে কি হবে? 2 = 2, তাহলে কি মানটা 1 থাকলো না? এটাও তো সমীকরণের উভয় পাশে মান সমান থাকলো।
তাহলে আমরা এই স্বতঃসিদ্ধ নিয়ম চারটি আমাদের এটা জেনে রাখা দরকার। যদিও আমরা এই মূল নীতি মানে বজায় রেখে কিন্তু অঙ্ক করি, তারপরও এগুলো একটু বিকল্প হিসেবে ব্যবহার করি, আবার এটাও ব্যবহার করি। তাই আমরা দুটো বিষয়ে আমাদের জেনে রাখতে হবে। কেমন? তো ঠিক আছে, আজকে আমরা আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা এখন পক্ষান্তর বিধি নিয়ে আলোচনা করছি। সেখানে আমাদের স্বতঃসিদ্ধ নিয়মে কেমন হয় আর সাধারণ পক্ষান্তর বিধিতে কেমন আসে দেখো। যদি আমরা এই সমীকরণের সমাধান করি তাহলে আমরা এভাবেও লিখতে পারতাম যে 3x - 5 + 5 4 + 5। আবার এভাবেও করতে পারতাম যে 3x = 4 + 5। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে স্বতঃসিদ্ধ নিয়ম আমি বলেছিলাম যে যদি এই সমীকরণটি অবশ্যই সমান, আমি যদি x এর মান জানি না কিন্তু এই বাম পাশে এবং ডান পাশে অবশ্যই সমান যদি হয়ে থাকে তাহলে আমরা একই সংখ্যা উভয় পাশে যোগ করছি, একই সংখ্যা উভয় পাশে যোগ করছি। আর যোগ করার কারণে সাধারণত আমাদের এই অংশটুকু আর থাকবে না, তখন আমার থাকবে 3x = 9। তখন আমরা এখানে x এর একটা সমাধান চলে আসবে। তাহলে আমরা এটা সেই স্বতঃসিদ্ধ নিয়ম, আমি এভাবেও করতে পারি সমীকরণের সমাধান যে উভয় পক্ষে যেহেতু -5 আছে +5 উভয় পক্ষে যোগ করব। আর যদি +5 থাকে তাহলে আমরা -5 উভয় পক্ষে যোগ করব। তা আমি এটা করতে পারি। আর যদি আমি পক্ষান্তর বিধি করি তাহলে আমি সরাসরি যে 5 - 5টা আছে সেই -5টা ডান পাশে চলে যাবে +5 হয়ে। অর্থাৎ আমরা এতটুকু বলতে পারছি যে বাম পাশের কোনো সংখ্যা যখন ডান পাশে যাবে তখন অবশ্যই তার চিহ্নটা পরিবর্তন নিয়ে এসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3x = 4 + 5 লিখতে পারছি। আবার যদি এই সমীকরণটাকে আমরা সমাধান করতে চাই তাহলে খেয়াল করো যে 4x + 2 - 2 = 2x - 3 - 2। এখানে খেয়াল করো আমি একই সংখ্যা আমি যোগ করছি, একই সংখ্যা, অর্থাৎ +2 আছে আমি -2 যোগ করছি এর সাথে। সেই ক্ষেত্রে আমি যদি পক্ষান্তর করতাম তাহলে 4x - 2x = -3 - 2 ঠিক এভাবে লিখতাম। অর্থাৎ বাম পাশের +2টাকে ডান পাশে নিয়ে গেলে -2 হয়ে গেল, আর ডান পাশে যে 2x তলবটা আছে মানে যে পদ সেই পদটা বামে নিয়ে আসলে সেটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে আমি সরাসরি এই পক্ষান্তরটা করতে পারি। তাহলে আমি এখন একটা জিনিস বলতে পারি যে পক্ষান্তর বিধিটা কি আসলে। পক্ষান্তর বিধি হচ্ছে কোন একটা পক্ষ থেকে একটি সংখ্যা বা কোন একটি পদকে যদি কোন অপর পক্ষে স্থানান্তরিত করা হয় মানে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই তার চিহ্নটার পরিবর্তন অবশ্যই হবে। এটাই বলছে পক্ষান্তর বিধি। কেমন? তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আশা করা যায় পক্ষান্তর বিধিটা তোমরা নিশ্চয়ই ভালো করে বলছি। ঠিক আছে, এবার তোমরা খেয়াল করো আমার যোগের বা গুণের বর্জন বিধি এটা কি। মূলত দেখো এটা একটা সমীকরণ। এই সমীকরণে যদি আমি স্বতঃসিদ্ধ নিয়মে যাই তাহলে অবশ্যই আমি কি কাজটা করতাম, সেখানে 2x + 3 - 3 a + 3 - 3 আমি এই -3 উভয় পাশে যোগ করতাম। আর যদি আমি মানে সরাসরি একটা ভাবে করা যায় সেটা হলো আমি 2x = a লিখব। এর কারণ হচ্ছে যদি কোনো সমীকরণের উভয় পাশে একই সংখ্যা একই চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে তাহলে ওই সংখ্যাটা সরাসরি আমরা বাদ দিয়ে দিতে পারি, সরাসরি বাদ দিতে পারি। তাই আমরা 2x = a লিখতে পারি। এটা হচ্ছে বর্জন বিধি, অর্থাৎ আমরা 3 কে বর্জন করতে পারি। আবার একটু খেয়াল করো এটাও একটা সমীকরণ। এই ক্ষেত্রে দেখো এটা করলে কি হতো, 5x - 4 + 4 = 3a - 4 + 4। এখানে উভয় পাশে আমরা +4 অর্থাৎ 4 কে যোগ করছি। স্বতঃসিদ্ধ নিয়মে আমরা যোগের বিধিতে আসছি, কিন্তু আমি এটাও তো করতে পারতাম
5x সমান 3x। কারণ আমি আগেই বলেছি যে কোন সমীকরণে যদি উভয় পাশে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, যেমন এখানে প্লাস ছিল উভয় পাশে 3 বর্জন করেছি, এখানে মাইনাস করেছে এখানে মাইনাস করেছে, একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা, তাহলে আমরা অবশ্যই এই 4টাকে বাদ দিতে পারি। তাই এই বাদ দেওয়াটা হচ্ছে বর্জন বিধি, তার মানে 5x সমান 3x। তাহলে নিশ্চয়ই তোমরা বর্জন বিধিটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় প্রশ্ন থাকার কথা নয়। তাহলে আমরা আবার বলি বর্জন বিধিটা কি। বর্জন বিধি হচ্ছে যে একটা সমীকরণের যদি উভয় পাশে একই সংখ্যা একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাই হলো বর্জন বিধি। ঠিক আছে? তাহলে এবার আমরা আলোচনা করব আর গুণন পদ্ধতি। তোমরা একটু খেয়াল করবে, আর গুণন। আমি যদি লিখি x/3 সমান 4/2, এমন একটা সংখ্যা আমি লিখলাম। তোমরা খেয়াল করো, এখানে আর গুণন বলতে বোঝানো হচ্ছে যে এটা একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ। এই প্রথম বাম পাশের ভগ্নাংশের যে লব আছে আর ডান পাশের ভগ্নাংশের হরের সাথে গুণ করা। ঠিক তেমনিভাবে প্রথম বাম পাশের ভগ্নাংশের হরের সাথে ডান পাশের ভগ্নাংশের লবের গুণ করা। অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি 2x সমান 12। এটাই হলো আর গুণন পদ্ধতি, সরাসরি মানে আড়াআড়ি গুণ করার কথা। তাহলে আর গুণন পদ্ধতি সম্পর্কে তোমাদের নিশ্চয় ধারণা আছে। এখন আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হলো যদি বিধিতে আলোচনা করতাম তাহলে আমরা উভয় পাশে 3 দ্বারা গুণ করতাম। সেটা কিভাবে হতো দেখো, যে 3 গুণ x/3 সমান 3 গুণ 4/2। অর্থাৎ তখন ক্যালকুলেশনটা আসতো x সমান 3 গুণ 4/2। অর্থাৎ আমার মূলত কথা হচ্ছে যে x টাকে স্বাধীন করা, অর্থাৎ চলকটাকে স্বাধীন করা। তাহলে আমি এখানে কি উভয় পাশে কি করলাম, 3 দ্বারা আমি গুণ করলাম, তাহলে 3 3 কেটে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যদি এটাকে গুণ করতাম তাহলে আমি একবার লিখতাম 2 x সমান 3 4 বা 2x সমান 12। আর একটা জিনিস এখানে বলতে পারি আমি যদি এখানে তোমাদেরকে একবার বলেছি যে 3 ভ্যানিশ করাটা, মানে x এর যে মানে হরের যে অংশটা আছে এটাকে ভ্যানিশিং করা। তো ভ্যানিশিং করতে গেলে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি, একটা কাজ করতে পারো। তোমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হর, এই দুটো ভগ্নাংশের হরের একটা লসাগু করতে পারো। তাহলে আমরা 3 আর 2 যদি লসাগু করি সংখ্যাটি হয় 6। তাহলে আমরা এই কাজটাও করতে পারি যে এই জায়গায় এভাবে না লিখে আমরা তখন x/3 গুণ 6 সমান 4/2 গুণ 6, আমরা এই উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করতে পারি। আমরা এভাবে অঙ্কটি করতে পারি। ঠিক আছে? তাহলে এটা হলো সেই আমার গুণের স্বতঃসিদ্ধ নিয়ম, মানে উভয় পাশে সমীকরণের একই সংখ্যা গুণ দেওয়া। তাহলে একই সংখ্যা গুণ আমরা কিভাবে পাচ্ছি, যে ভগ্নাংশ দুটির হরের লসাগু যা হবে তা দ্বারা গুণ করা। ঠিক আছে? তাহলে আমার মনে হয় আর গুণন বিধিটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি সর্বশেষ যেটা আছে সেটা আছে প্রতিসাম্য বিধি। ঠিক আছে? তা আমি প্রতিসাম্য বিধি নিয়ে তোমাদের একটু আলোচনা করব। এটা একেবারেই সহজ বিষয়। তোমরা প্রতিনিয়ত দেখো বাসা বাড়িতে বিছানা পেড়ে ঘুমাও, কিন্তু ওই বিছানাটা আবার সকালে উঠাও। এই বিছানাটা ঠিক উল্টা পিঠ। আমি যদি বিছানার সোজা পিঠটা ঘুমাই তাহলে তার মানে ভাঁজ করার সময় উল্টা পিঠটাকে উল্টানো আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা সমীকরণ যদি এমন হয়, থ্রি এক্স প্লাস 2 সমান 5x মাইনাস 7। যদি এই সমীকরণের বাম পাশের একটা অংশ এবং ডান পাশের একটা অংশ, এটা টোটালটাই যদি আমি ঘোরাই দিই, অর্থাৎ
কোনো একটি পদ নাই, টোটাল রাশিটা ধরেই যদি আমি ঘোরাই দিই, তার মানে যদি আমি 5x - 7 = 3x + 2 লিখি, তাহলে এই নিয়মটাকে বলা হচ্ছে প্রতিসাম্য বিধি, সিমেট্রিক রুলস। অর্থাৎ খেয়াল করো যে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমার শরীরটাকে যদি সামনের দিকে আয়নায় দেখি, তাহলে আমার ডান হাত তখন বাম হাতে যায়, বাম হাত তখন ডান হাতে যায়, ঠিক এমন মনে হয় না? তো এখানেও তাই, দেখো বাম পাশের অংশটাকে সে চলে যাচ্ছে ডানে, ডানের অংশটাকে চলে আসছে বামে, এটাকেই বলছি আমরা প্রতিসাম্য বিধি। তাহলে প্রতিসাম্য বিধি সম্পর্কে কোনো ধারণা কি আর অসুস্থ থাকার কথা আছে? আমার মনে হয় নিশ্চয়ই তোমরা প্রতিসাম্য বিধিটাও বুঝে ফেলেছো। তো আজকের ক্লাসে আমরা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যার সমীকরণের এগুলো লাগে। সেই ক্ষেত্রে আমরা এই 4টা বিধি অবশ্যই মনে রাখবো, কারণ আমাদের নেক্সট ক্লাসেও কিন্তু আমাদের এই বিধিগুলোর উপরে আলোচনা আছে বা ক্লাস আছে। অতএব আমরা এই জিনিসটাকে যদি এখানে মানে ভিত্তি হিসাবে ভালো করে বুঝে নিতে পারি, তাহলে আমার মনে হয় পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের কখনোই আর এগুলো বাঁধবে না। তো আমার মনে হয় অবশ্যই এই জিনিসগুলোকে আজকে যে টপিকটা আলোচনা করলাম তা অবশ্যই ভালো করে তোমরা এগুলো খেয়াল রাখবে, আর ঠিক এই বিধিগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা পরবর্তী সমস্যার সমাধান করব। তা আজকের ক্লাস এখানেই এই বলেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।